নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে জয় বাংলা পেনশন স্কিম সে নিয়ে আলোচনা করব। অর্থাৎ 2025 সালে কারা কারা এই পেনশনের জন্য আবেদন করতে পারেন, সাথে সাথে আপনাদের কি কি সাপোর্টিং ডকুমেন্ট লাগবে সে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখো, উপরে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জয় বাংলা পেনশন স্কিম। নিচে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম এবং দেওয়া রয়েছে টু বি ফিল্ড ইন ইংলিশ ব্লক লেটার। অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেটা অবশ্যই আপনাকে ইংরেজিতে ফিল আপ করতে হবে এবং ব্লক লেটার অর্থাৎ ক্যাপিটাল লেটারে ফিল করতে হবে। এরপর লেখা রয়েছে প্লিজ চেক অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস হোয়ার এভার অ্যাপ্লিকেবল। অর্থাৎ নিচে যে বক্সগুলো দেওয়া রয়েছে তার মধ্যে যে অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস রয়েছে সেগুলোকে আপনাদের কি করতে হবে, স্টার মার্ক দেওয়া যে ফিল্ডগুলো রয়েছে সেগুলো আপনাদের অবশ্যই ফিল করতে হবে, কারণ সেগুলো ম্যান্ডেটরি রয়েছে। তো এই যে জয় বাংলা স্কিম, তার জয় বাংলা পেনশনের স্কিম, তার জন্য কারা কারা এলিজিবল না 1/1/2025 অনুসারে যে সকল মহিলা বা পুরুষের বয়স 60 বছর হয়ে গেছেন তারা সবাই এই ওল্ড এজ পেনশনের জন্য এলিজিবল, অর্থাৎ জয় বাংলা পেনশন স্কিমের জন্য আবেদন করতে পারেন। তো ফার্স্ট আমরা দেখে নেব এই যে জয় বাংলা পেনশন স্কিম বা ওল্ড এজ পেনশন স্কিম, তার জন্য আপনাদের যে কি কি ডকুমেন্ট লাগবে। ফার্স্ট আপনাদের লাগবে 1 নম্বর পাসপোর্ট ফটোগ্রাফ, অর্থাৎ যিনি আবেদনকারী তার কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে পেস্ট করতে হবে। এবং 2 নম্বর রয়েছে কপি অফ কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ আপনি যদি তফসিলি জাতি অর্থাৎ এসসি এবং এসটি হিসাবে আবেদন করেন, যেমন রয়েছে জয় জোহার এসটিদের জন্য এবং তফসিলি বন্ধু রয়েছে এসসিদের জন্য। এই দুটো যে পেনশন বা স্কিম রয়েছে এটার জন্য যদি আপনি আবেদন করেন তাহলে আপনাদের অবশ্যই কাস্ট সার্টিফিকেট এর প্রুফ হিসাবে জমা দিতে হবে, অর্থাৎ সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আপনাদের কাস্ট সার্টিফিকেট দিতে হবে। তা না হলে ওল্ড এজের জন্য আপনাদের সেটার প্রয়োজন নেই বা বিধবা ভাতার জন্য আপনাদের সেটার প্রয়োজন নেই। এরপর রয়েছে 3 নম্বর কপি অফ ডিজিটাল সার্টিফিকেট ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, অর্থাৎ আপনাকে এখানে ডিজিটাল সার্টিফিকেটও দিতে হবে, অর্থাৎ তার যে ফটোকপি বা জেরক্স কপি আপনাদের দিতে হবে। এরপর রয়েছে কপি অফ ডিজিটাল রেশন কার্ড। অবশ্যই আপনাকে এই স্কিমের জন্য অর্থাৎ আপনার যে জয় জোহার পেনশনের জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনাদের যে ডিজিটাল রেশন কার্ড সেটা জমা করতে হবে। এরপর রয়েছে 5 নম্বর যে কপি অফ আধার কার্ড ইফ অ্যাভেলেবেল, অর্থাৎ এটা ম্যান্ডেটরি নয় কিন্তু লেখা রয়েছে যদি আপনার কাছে আধার কার্ড থাকে তো অবশ্যই সেটারও জেরক্স দিয়ে দেবেন। 6 নম্বর বলছে কপি অফ ভোটার আইডি, অর্থাৎ ভোটার কার্ডের যে জেরক্স কপি সেটাও আপনাকে দিতে হবে। এরপর 7 নম্বর রয়েছে কপি অফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেটা আপনার সেলফ ডিক্লারেশন হতে পারে, তো সেটাও দিতে হবে। 8 নম্বর বলছে কপি অফ ইনকাম সার্টিফিকেট, সেটাও সেলফ ডিক্লারেশন, অর্থাৎ আপনার পঞ্চায়েত অফিসের যে গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে আপনারা সেই সার্টিফিকেট সাবমিট করতে পারেন। এবং 9 নম্বর রয়েছে কপি অফ ব্যাঙ্ক পাসবুক, অর্থাৎ ব্যাঙ্ক পাসবুকের যে ফ্রন্ট পেজ অর্থাৎ ফার্স্টের যে পেজ যেখানে অ্যাকাউন্ট নাম্বার লেখা থাকে সেই পেজের আপনাদের জেরক্স এর সাথে দিতে হবে। এরপর 10 নম্বর বলছে আদার প্লিজ স্পেসিফাই, অর্থাৎ এগুলো বাদ দিয়েও যদি আপনি অন্য কোনো সাবমিট করেন তা অবশ্যই 10 নম্বরে টিক চিহ্ন দেবেন। এরপর চলে আসবো আমরা উপরে আপনাদের কীরকমভাবে ফিল করতে হবে। তো ফার্স্ট আপনারা ডান দিকে দেখে নেবেন, লেখা রয়েছে এফিক্স সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। এখানে আবেদনকারীর যে কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ সেটা এখানে পেস্ট করতে হবে, সেটা পেস্ট করে নেবেন। পেস্ট করানোর পর নিচে চলে আসবেন, নিচে বলছে অ্যাপ্লিকেশন ফর, অর্থাৎ আপনি কিসের জন্য আবেদন করছেন। যেমন 1 নম্বর দেওয়া রয়েছে তফসিলি বন্ধু ফর এসসি, অর্থাৎ এসসি যারা শিডিউল কাস্টের মধ্যে পড়ছেন তারা তফসিলি বন্ধুর জন্য আবেদন করতে পারেন। 2 নম্বর যেটা রয়েছে জয় জোহার, যারা এসটির মধ্যে পড়েন তারা এসটির যে জয় জোহার প্রকল্প তার জন্য আবেদন করতে পারেন। যারা মানবিক অর্থাৎ যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা বিশেষ চাহিদা সম্পন্ন যারা রয়েছে তারা মানবিকের জন্য আবেদন করতে পারেন। 4 নম্বর রয়েছে ওল্ড এজ পেনশন, অর্থাৎ
বিধবা বার্ধক্য ভাতার জন্য আপনারা আবেদন করতে পারেন। উইডো পেনশন বলতে বিধবা যে ভাতা তার জন্য আবেদন করতে পারেন। 6 নম্বর রয়েছে ফার্মার্স ওল্ড এজ পেনশন অর্থাৎ কৃষকের যে বার্ধক্য ভাতা তার জন্য আবেদন করতে পারেন। 7 নম্বর বলছে ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যান অর্থাৎ মৎস্যজীবীরাও আবেদন করতে পারেন এবং ওল্ড এজ পেনশন ফর আর্টিসিয়ান অ্যান্ড হ্যান্ডলুম ওয়েভার অর্থাৎ এখানে যারা আর্টিসানস এবং হ্যান্ডলুম ওয়েভার রয়েছে তারাও আবেদন করতে পারেন। 9 নম্বর বলছে লোকসভার প্রকল্প এটার জন্য আবেদন করতে পারেন এই ফর্মের জন্য অর্থাৎ আপনি যার জন্য এলিজিবল সেই পেনশনের ডান পাশে যে বক্স রয়েছে সেখানে অবশ্যই টিক চিহ্ন দেবেন। আমাদের যেমন ক্যান্ডিডেট যিনি রয়েছেন আবেদনকারী তিনি ওল্ড এজ পেনশনের জন্য এলিজিবল, তো আমরা তার ডান পাশে টিক চিহ্ন দিয়ে নেব। তারপর নিচে চলে আসবো, নিচে বলছে পার্সোনাল ডিটেলস অর্থাৎ এখানে যিনি আবেদনকারী তার যে ব্যক্তিগত তথ্য বা পার্সোনাল ডিটেলস রয়েছে সেটা এখানে ফিল করতে হবে। ফার্স্ট রয়েছে বেনিফিশিয়ারি নেম, যেখানে আপনাকে ফার্স্ট নেম লিখতে হবে অবশ্যই ইংরেজিতে এবং ক্যাপিটাল লেটারে। তারপর আবেদনকারীর যদি মিডিল নেম থাকে তো অবশ্যই মিডিল নেমের জায়গাতে সেটা ফিল করবেন, তা না হলে লাস্ট নেমের জায়গাতে তার যে লাস্ট নেম অর্থাৎ তার যে পদবি সেটা লিখে নেবেন। লেখার পর নিচে চলে আসবেন, নিচে বলছে জেন্ডার অর্থাৎ আবেদনকারীর যে জেন্ডার মেল না ফিমেল সেটা অবশ্যই ঠিক সিলেক্ট করতে হবে। তার জন্য কি করতে হবে না মেল না ফিমেল তার ডান পাশে যে বক্স রয়েছে সেখানে টিক চিহ্ন দিতে হবে, ঠিক আছে। তো যেহেতু আবেদনকারী মেল তাহলে মেলের ডান পাশে টিক চিহ্ন দিলাম। এরপর নিচে চলে আসবেন, নিচে বলছে ডেট অফ বার্থ, ঠিক আছে। আবেদনকারীর যে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ যেটা আপনাকে ডেট মান্থ ইয়ার সেই ফরম্যাটে লিখতে হবে। তো এখানে যে বক্সগুলো করা রয়েছে সেখানে অবশ্যই ফার্স্ট তারিখ তারপর মাস তারপর বছর এই হিসাবে ফিল করে নেবেন। ফিল করার পর নিচে চলে আসবেন, নিচে বলছে এজ অন 1/1/2020, যেহেতু এটা আগের ফর্ম রয়েছে তাই এখানে 1/1/2020 রয়েছে। বর্তমানে যে ফর্ম রয়েছে সেটাতে থাকবে 1/1/2025 অর্থাৎ 2025 সালের জানুয়ারির 1 তারিখ পর্যন্ত যে আবেদনকারী তার যে বয়স সেটা এখানে আপনাদের বছরে লিখতে হবে। যেরকমভাবে লিখেছি সেরকমভাবে লিখে নেবেন। লেখার পর নিচে চলে আসবেন, নিচে বলছে ফাদার্স নেম, তো আবেদনকারীর যে বাবার নাম সেটা এখানে লিখতে হবে। ফার্স্ট নেমের জায়গাতে ফার্স্ট নেম লিখবেন এবং মিডিল নাম যদি থাকে আবেদনকারীর বাবার নামে তাহলে সেখানে মিডিল নামটাও উল্লেখ করবেন, তা না হলে সোজাসুজি যে লাস্ট নেম দেওয়া রয়েছে সেই লাস্ট নেমটা ফিল করবেন। ফিল করার পর নিচে চলে আসবেন, নিচে মাদার্স নেম যেখানে আবেদনকারীর মায়ের নামটা এখানে পূরণ করতে হবে। পড়ার পর মিডিল নাম থাকলে মিডিল নাম অবশ্যই ফিল করবেন, তা না হলে লাস্ট নেমের জায়গাতে লাস্ট নেম যে আবেদনকারীর মা তার মায়ের নামটা লিখে নেবেন। লেখার পর নিচে চলে আসবেন, নিচে দেখো এখানে একটা ম্যান্ডেটরি দেওয়া রয়েছে। তো ম্যান্ডেটরি সবার জন্য নয়, যারা ওল্ড এজ পেনশনের জন্য আবেদন করছেন তাদের জন্য এটা না দিলেও চলবে, কিন্তু যারা তফসিলি বন্ধু বা জয় জোহার প্রকল্পের জন্য আবেদন করছেন অর্থাৎ এসসি এবং এসটি হিসাবে যারা আবেদন করছেন পেনশনের জন্য তাদেরকে অবশ্যই এটা ফিল করতে হবে অর্থাৎ তার ডান পাশে টিক চিহ্ন দিতে হবে। অর্থাৎ আপনি এসসি হলে এসসির ডান পাশে টিক চিহ্ন দেবেন, এসটি হলে এসটির ডান পাশে টিক চিহ্ন দেবেন, তা না হলে আপনি স্কিপ করে যাবেন। আর একটা কথা বলে রাখি, এখানে যখনই আপনারা টিক চিহ্ন দিবেন আপনাদের সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আপনাদের এসসি কাস্ট সার্টিফিকেট বা এসসি এসটি কার্ড সার্টিফিকেট অবশ্যই আপনাকে এর জেরক্স কপি সাবমিট করতে হবে। এরপর নিচে চলে আসবেন, নিচে বলছে ম্যারিটাল স্ট্যাটাস, ঠিক আছে। ফার্স্ট রয়েছে আনম্যারিড হলে আনম্যারিডের ডান পাশে অবশ্যই টিক চিহ্ন দেবেন, উইডো হলে উইডোর যে ডান পাশে টিক চিহ্ন দেবেন, ম্যারিড হলে অবশ্যই তার ডান পাশে টিক চিহ্ন দেবেন এবং উইডোয়ার হলে তার ডান পাশে টিক চিহ্ন দেবেন। সেপারেটেড হলে তার যে ডান পাশে বক্স করা রয়েছে খালি বক্স সেখানে টিক চিহ্ন দেবেন। অর্থাৎ নিজের প্রযোজ্য অনুযায়ী আপনারা এটা টিক চিহ্ন দিয়ে নেবেন। এরপর নিচে চলে আসবেন, নিচে বলছে স্পোজ নেম ইফ অ্যাভেলেবেল, যদি স্পোজ নেম অ্যাভেলেবেল থাকে অর্থাৎ স্বামী বা স্ত্রীর নাম অ্যাভেলেবেল থাকে তাহলে ফিল করে নেবেন। ফার্স্ট নেমের জায়গাতে ফার্স্ট নেম ক্যাপিটাল লেটার লিখে নেবেন, মিডল নাম থাকলে মিডল নামে লিখবেন, তা না হলে লাস্ট নেমের জায়গাতে লিখে নেবেন। লেখার পর নিচে চলে আসবেন, মান্থলি ইনকাম, ঠিক আছে। আবেদনকারীর যে মাসিক আয় সেটা এখানে লিখতে হবে। দেখো লেখাই রয়েছে মান্থলি ফ্যামিলি ইনকাম, ঠিক আছে। তো নিচের যেরকম ফ্যামিলি ইনকাম রয়েছে সেই অনুযায়ী ফিল করবেন। আমাদের আবেদনকারীর যে মাসিক ইনকাম সেটা 6,000 টাকা রয়েছে, তাই আমরা এখানে
6,000 টাকা লিখে নিয়েছি। এরপর নিচে চলে আসবেন, নিচে বলছে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, ঠিক আছে। ফার্স্ট রয়েছে ডিজিটাল রেশন কার্ড নাম্বার, যেহেতু আপনাকে ডিজিটাল রেশন কার্ডের জেরক্স কপি আপনার যে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে জমা করতে হবে, তাই এখানে ডিজিটাল রেশন কার্ডটা যে নাম্বারটা সেটা আপনাকে উল্লেখ করতে হবে, অর্থাৎ লিখতে হবে। দেখো স্টার মার্ক দেওয়াও রয়েছে, তো এখানে নিচের যে রেশন কার্ড নাম্বার সেটা অবশ্যই লিখবেন, যেটা আমি যেরকমভাবে লিখেছি সেরকমভাবে লিখবেন। যেমন RKSY তারপর 1 তারপর আপনার যে নাম্বারটা রয়েছে সেটা লিখে নেবেন। লেখার পর নিচে চলে আসবেন, নিচে বলছে AHL টিন নাম্বার যদি থাকে লিখবেন, তা না হলে স্কিপ করে যাবেন। যেহেতু এটাতে স্টার মার্ক দেওয়া নেই তাহলে এটা ফিল করা বাধ্যতামূলক নয়। যদি চান ফিল করবেন, তা না হলে ফিল করার প্রয়োজন নেই। এরপর বলছে আধার নাম্বার, যদি আপনার অ্যাভেলেবেল থাকে তো অবশ্যই লিখে নেবেন, তা না হলে লেখার প্রয়োজন নেই। তো আধার নাম্বারটা লিখে নেবেন, আপনার যে 12 ডিজিটের আধার নাম্বার সেটা এখানে লিখে নেবেন। লেখার পর নিচে চলে আসবেন, নিচে বলছে এপিক বা ভোটার আইডি নাম্বার, এটা ম্যান্ডেটরি রয়েছে কারণ এখানে স্টার মার্ক দেওয়া রয়েছে। এখানে আবেদনকারী যে ভোটার নাম্বার ভোটার আইডি নাম্বার সেটা অবশ্যই এখানে লিখে নেবেন। লেখার পর নিচে চলে আসবেন, প্যান কার্ড অর্থাৎ প্যান যদি অ্যাভেলেবেল থাকে ফিল করবেন, তা না হলে ফিল করার প্রয়োজন নেই। যদি থাকে তাহলে অবশ্যই ফিল করবেন, এবং যদি আপনি ফিল করেন তাহলে তার সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে আপনাকে অবশ্যই সেই প্যান কার্ডের জেরক্স দিতে হবে। এরপর নিচে রয়েছে BPL সিকোয়েন্স নাম্বার ইফ অ্যাভেলেবেল, যদি আপনার থাকে অবশ্যই সেটা দেবেন, তা না হলে দেওয়ার প্রয়োজন নেই। নিচে চলে আসবেন, নিচে কি বলছে BPL আইডি নাম্বার ইফ অ্যাভেলেবেল, যদি আপনার BPL আইডি নাম্বার অ্যাভেলেবেল থাকে তাহলে ফিল করবেন, তা না হলে স্কিপ করে যাবেন। এরপর রয়েছে BPL টোটাল স্কোর ইফ অ্যাভেলেবেল, যদি আপনার BPL সম্পর্কিত তথ্য থাকে তাহলে অবশ্যই ফিল করবেন, তা না হলে ফিল করার প্রয়োজন নেই। এরপর নিচে চলে আসবেন, আপনার যে কন্ট্যাক্ট ডিটেলস আবেদনকারীর যে কন্ট্যাক্ট ডিটেলস সেটা এখানে ফিল করতে হবে। ফার্স্ট কি ফিল করতে হবে স্টেট, এটা অটোমেটিক ফিল রয়েছে, যেহেতু আমরা সকলে পশ্চিমবঙ্গের বাসিন্দা তাই এখানে ওয়েস্ট বেঙ্গল ফিল করা রয়েছে। এরপর রয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, নিচের যে অ্যাসেম্বলি বা কনস্টিটিউয়েন্সি রয়েছে সেটা অবশ্যই ফিল করে নেবেন। তো আমাদের যেমন কনস্টিটিউয়েন্সি অর্থাৎ অ্যাসেম্বলি যেটা রয়েছে সেটা জয়পুর রয়েছে, তাই আমরা জয়পুর ফিল করে নিয়েছি। এরপর ডিস্ট্রিক্টের জায়গাতে ডিস্ট্রিক্ট ফিল করেছি। পুলিশ স্টেশন যেমন আমাদের কোটশিলা, আমরা কোটশিলা ফিল করেছি ক্যাপিটাল লেটারে। এরপর রয়েছে ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন যেটা রয়েছে, তো আমাদের যে ব্লক সেটা হচ্ছে ঝালদা 2 নম্বর ব্লক, সেটা আমরা ফিল করে নিয়েছি। এবং জিপি বা ওয়ার্ড নাম্বার, এখানে আমরা আমাদের যে গ্রাম পঞ্চায়েত সেটা ফিল করেছি বামনিয়া বেলাডি জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত। এরপর ভিলেজ টাউন বা সিটি, আমাদের গ্রামের নাম হচ্ছে জয়জলং, অর্থাৎ যিনি আবেদনকারী তার যে গ্রামের নাম সেটা জয়জলং। হাউস নাম্বার বা প্রিমিস নাম্বার যদি থাকে তাহলে ফিল করবেন, তা না হলে স্কিপ করবেন, কারণ এখানে কোনো রকম স্টার মার্ক দেওয়া নেই, মানে এটা বাধ্যতামূলক নয়। এরপর নিচে চলে আসবেন পোস্ট অফিস, ঠিক আছে, আবেদনকারীর যে পোস্ট অফিস সেটা অবশ্যই লিখবেন। লেখার পর নিচে চলে আসবেন পিনকোড, এখানে আবেদনকারীর যে পিনকোড সেটা লিখে নেবেন। লেখার পর নিচে চলে আসবেন, নিচে বলছে নাম্বার অফ ইয়ার্স ডুইলিং ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আপনি কত বছর থেকে এই পশ্চিমবঙ্গে বসবাস করছেন সেই যে বছরটা সেটা এখানে লিখে নেবেন। আপনি কতদিন থেকে পশ্চিমবঙ্গে বসবাস করছেন সেটা অবশ্যই উল্লেখ করবেন। উল্লেখ করার পর নিচে চলে আসবেন, এখানে মোবাইল নাম্বার, ঠিক আছে, আবেদনকারীর যে মোবাইল নাম্বার সেটা এখানে উল্লেখ করতে হবে, সেটা অবশ্যই লিখে নেবেন। যেরকমভাবে বক্সের মধ্যে আমি লিখেছি সেরকমভাবে লিখে নেবেন। লেখার পর নিচে চলে আসবেন ইমেল আইডি ইফ অ্যাভেলেবেল, যদি আপনার ইমেল আইডি অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই ইমেল আইডিটা এখানে ফিল করবেন, তা না হলে স্কিপ করে যাবেন। নিচে চলে আসবেন, নিচে বলছে ব্যাংক ডিটেলস, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, এটা সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ আপনার যদি এই জয় বাংলা পেনশন স্কিমের জন্য আপনাকে সিলেক্ট করা হয় বা আপনি যদি পান তাহলে আপনাকে এই ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে দিয়েই আপনাকে সেই যে স্কিমের প্রকল্পের টাকা সেটা দেওয়া হবে। তাই এই যে পার্সেন্টটা রয়েছে অর্থাৎ যে পার্টটা রয়েছে সেটা আপনাকে যত্ন সহকারে ফিল করতে হবে। ফার্স্ট রয়েছে ব্যাংক নেম, অর্থাৎ আবেদনকারীর যে ব্যাংকের মধ্যে ব্যাংকের খাতা রয়েছে সেই ব্যাংকের নামটা এখানে উল্লেখ করতে হবে, সেটা অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখবেন, যেমন আমি লিখেছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এরপর রয়েছে ব্যাংকের ব্রাঞ্চ নেম, অর্থাৎ যে ব্যাংকে আবেদনকারীর খাতা রয়েছে অর্থাৎ ব্যাংকের পাসবুক রয়েছে সেই ব্যাংকের ব্রাঞ্চের নাম কি, আমাদের যেমন ব্যাংকের ব্রাঞ্চের নাম ডুরগু ব্রাঞ্চ আমরা লিখে নিয়েছি। এরপর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, সেটা অবশ্যই আপনারা লিখে নেবেন।
তো আমরা যেরকমভাবে লিখেছি সেরকমভাবে লিখে নেবেন। এরপর নিচে চলে আসবেন আইএফএস কোড অর্থাৎ আইএফএসসি কোড, সেটাও লিখে নেবেন। এটা কোথায় পাবেন? আপনার এটা আবেদনকারীর যে ব্যাংক পাসবুক রয়েছে তার যে ফ্রন্ট পেজ, যেখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থাকে সেখানে আইএফএসসি কোডটা থাকে, সেটা অবশ্যই দেখে ফিল করে নেবেন যত্ন সহকারে, নির্ভুলভাবে। এরপর নিচে চলে আসবেন, নিচে বলছে ফর মানবিক স্কিম, ঠিক আছে, টু বি ফিল্ড ইন এজ পার ডিসেবিলিটি সার্টিফিকেট ইস্যুড টু দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ যিনি মানবিক স্কিমের জন্য আবেদন করবেন অর্থাৎ প্রতিবন্ধীর জন্য আবেদন করবেন তাদের জন্য নিচের যে পার্সেন্টেজ টাইপ অফ ডিসেবিলিটি সেগুলো প্রযোজ্য, তা না হলে প্রযোজ্য, অর্থাৎ আপনাকে এগুলোকে কিছু করার প্রয়োজন নেই। যদি আপনি মানবিক স্কিমের জন্য আবেদন করেন তাহলে এগুলো আপনাদের টিক চিহ্ন দিতে হবে। যেমন ফার্স্ট রয়েছে ওএইচ বা অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপ, তারপর রয়েছে বিএইচ বা ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ, তারপর রয়েছে হিয়ারিং এন্ড স্পিচ হ্যান্ডিক্যাপ, অর্থাৎ এগুলো পুরোপুরি হ্যান্ডিক্যাপের রয়েছে, যেটা যদি আপনার প্রযোজ্য হয় তাহলে তার ডান পাশে টিক চিহ্ন দিবেন, তা না হলে দেওয়ার প্রয়োজন নেই। যদি আপনি টিক চিহ্ন দেন তাহলে এখানে আপনাকে পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি সেটা এবং সার্টিফাইং অথরিটি সেগুলো লিখতে হবে, সেগুলো লিখে নেবেন। লেখার পর নিচে চলে আসবেন, নিচে বলছে এনক্লোজার লিস্ট সেলফ অ্যাটেস্টেড কপি, অর্থাৎ আপনি সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে যে তথ্যগুলো দিবেন বা যে ডকুমেন্টগুলো দিবেন সেগুলো অবশ্যই কি হতে হবে? সেলফ অ্যাটেস্টেড হতে হবে। তো কি লাগছে না, ফার্স্ট লাগছে আবেদনকারী যে ফটোগ্রাফ, তারপর কাস্ট সার্টিফিকেট, ডিজিটাল সার্টিফিকেট, ডিজিটাল রেশন কার্ড, আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, কপি অফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট এবং ব্যাংক পাসবুক। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জয় বাংলা পেনশন স্কিমের যে অ্যাপ্লিকেশন ফর্ম কীরকমভাবে ফিল করবেন, এর সাথে সাথে আপনাদের কি সাপোর্টিং ডকুমেন্ট লাগবে সে বিষয়ে স্পষ্ট বোঝাতে পেরেছি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে। ধন্যবাদ।